আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমরা জানব জনপ্রিয় কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদ স্যারের প্রথম উপন্যাস নন্দিত নরকে, এই উপন্যাসটি নিয়ে, যেটি 1972 সালে অন্য প্রকাশনী থেকে প্রথম প্রকাশিত হয়। উপন্যাসটি খুব সাধারণ একটি নিম্নবিত্ত পরিবারের জীবন সংগ্রাম নিয়ে লেখা, যেখানে পরিবারের বড় মেয়ে রাবিয়া মানসিকভাবে অসুস্থ এবং তাকে ঘিরে পরবর্তীতে উপন্যাসের মূল গল্প আবর্তিত হয়। উপন্যাসটি নিয়ে আমরা ধারাবাহিকভাবে জানার চেষ্টা করব। আজকে তার প্রথম পর্ব। চলুন দেরি না করে শুরু করা যাক। রাবিয়া ঘুরে ঘুরে সে কথা কটি বারবার বলছিল। রুনুর মাথা নিচু হতে হতে দুধনি বুকের সঙ্গে লেগে গিয়েছিল। আমি দেখলাম তার ফর্সা কান লাল হয়ে উঠেছে। সে তার জ্যামিতি খাতায় আঁকিঝুঁকি করতে লাগলো। শেষ পর্যন্ত হঠাৎ উঠে দাঁড়িয়ে, দাদা একটু পানি খেয়ে আসি বলে ছুটতে ছুটতে বেরিয়ে গেল। রুনু 12 পেরিয়ে 13তে পড়েছে। রাবেয়ার অশ্লীল কদর্য কথা তার না বোঝার কিছুই নেই। লজ্জায় সে লাল হয়ে উঠেছিল। হয়তো সে কেঁদেই ফেলত। রুনু অল্পতেই কাঁদে। আমি রাবেয়াকে বললাম, ছি রাবেয়া, এসব বলতে আছে? এগুলি বড় বাজে কথা। তুই কত বড় হয়েছিস? রাবেয়া আমার 1 বছরের বড়। আমি তাকে তুই বলি। পিটাপিটি ভাই বোনেরা একজন আরেকজনকে তুই বলেই ডাকে। রাবেয়া আমাকে তুমি বলে। আমার প্রতি তার ব্যবহার ছোট বোন সুলভ। সে আমার কথা মন দিয়ে শুনল। কিছুক্ষণ ধরে বালিশের গায়ে চাদর জড়িয়ে সে একটা পুতুল তৈরি করছিল। আমার কথায় তার ভাবান্তর হলো না। পুতুল তৈরি বন্ধ রেখে লম্বা হয়ে বিছানায় শুয়ে পড়ল। পা নাচাতে নাচাতে সে নোংরা কথাগুলি আগের চেয়েও উঁচু গলায় বলল। আমি চুপ করে রইলাম। বাধা পেলে রাবেয়ার রাগ বাড়বে। গলার স্বর উঁচু পর্দায় উঠতে থাকবে। পাশের বাসার জানালা দিয়ে 2-1টি কৌতূহলী চোখ কি হচ্ছে দেখতে চেষ্টা করবে। রাবেয়া বলল, আমি আবার বলবো। বেশ, কি হয় বললে? আমি কাতর গলায় বললাম। সেবারে লজ্জা রাবেয়া, এটা খুব একটা লজ্জার কথা। তবে যে ও আমাকে বলল? কে? আমি বুঝতে পারছি রাবেয়া নিশ্চয়ই কথাগুলো বাইরে কোথাও শুনে এসেছে। কিন্তু রাবেয়াকে, যার বয়স গত আগস্ট মাসে 22 হয়েছে, তাকে সরাসরি এমন একটি কদর্য কথা কেউ বলতে পারে ভাবিনি। আমি বললাম, কে বলেছে? আজ সকালে বলেছে। কে সে? ওই যে লম্বা ফর্সা। রাবেয়া সেই ছেলেটির আর কোনো পরিচয় দিতে পারবে না। আবারও রাবেয়া বেড়াতে বেরোবে। আবার হয়তো কেউ এমনই একটি অশ্লীল ইতর কথা বলে বসবে তাকে। খোকা, তোর দুধ। মা দুধের বাটি টেবিলে নামিয়ে রাখলেন। কাল রাতে তার জ্বর এসেছিল, বেশ বাড়াবাড়ি রকমের জ্বর। বাবা মাঝ রাত্রিরে আমার দরজায় ঘা দিয়েছিলেন। আমার ঘুমের ঘোর কাটতে না কাটতেই শুনলাম, তোর কাছে অ্যাসপিরিন আছে খোকা? স্বপ্ন দেখছি এই ভেবে পাশ ফিরে আবার ঘুমিয়ে পড়ার উদ্যোগ করতেই মায়ের কান্না শুনলাম। মা অসুখ বিসুখ একেবারেই সহ্য করতে পারেন না। অল্প জ্বর, মাথা ব্যথা, এতেই কাহিল। বাবা আবার ডাকলেন, খোকা, তোর কাছে অ্যাসপিরিন আছে? তোষকের নিচে আমার ডাক্তারখানা। অ্যাসপিরিন, ডেসপ্রোটেপ এই জাতীয় ট্যাবলেট জমানো আছে। অন্ধকারেই আমি মাঝারি সাইজের ট্যাবলেট খুঁজতে লাগলাম। এ ঘরে আলো নেই, কোথাও যেন তার জ্বলে গেছে। রাতে হারিকেন জ্বালানো হয়। ঘুমানোর সময় রুনু হারিকেন নিভিয়ে দেয়। আলোতে রুনুর ঘুম হয় না। বাবা বললেন, খোকা, পেয়েছিস? হুম। কি হয়েছে? তোর মার জ্বর। জ্বরে অ্যাসপিরিন কি হবে? খুব মাথা ব্যথাও আছে। ও। 3টা ট্যাবলেট হাতে নিয়ে দরজা খুলতেই বারান্দায় লাগানো 25 পাওয়ারের বাল্বের আলো এসে পড়ল। কি বাজে ব্যাপার! একটিও অ্যাসপিরিন নয়। বাবা বিরক্ত হয়ে বললেন, ঘরের দেয়াশলায় রাখতে পারিস না? মনে পড়ল ড্রয়ারে একটি নতুন দেশলাই আর 3টি ব্রিসলেট সিগারেট রয়েছে। সারাদিনে 5টার বেশি খাবো না এই ভেবেও 7টা হয়ে গেছে। আর এখন এই মধ্যরাতে একটা তো জ্বালাতেই হবে। কিছুক্ষণের ভেতরে একটা সিগারেট ধরাবো, এতেই মনটা ভরে উঠল। বাবা অ্যাসপিরিন নিয়ে চলে গেলেন। দেশলায় জ্বালাতেই চোখে পড়ল রাবেয়া বিশ্রীভাবে শুয়ে রয়েছে। প্রায় সমস্তটা শাড়ি পাকিয়ে পুটলি বানিয়ে বুকের কাছে জড়িয়ে রেখেছে। শীতের সময় মশা থাকে না, মশারির আব্রুও সেই কারণে অনুপস্থিত। বাবার গলা শোনা গেল, নাও শানু, খেয়ে ফেলো ট্যাবলেটটা। আশ্চর্য!
বাবা এমন আদুরে গলায় ডাকতে পারেন, আমার লজ্জা করতে লাগলো। বাবা আবার ডাকলেন, শানু, শানু। শাহানার নামটাকে কি সুন্দর করে ভেঙে শানু ডাকছেন বাবা। আমার আর বাবার ঘরের ব্যবধানটা পাশের বেড়ার ব্যবধান। উপরের দিকে প্রায় 2 হাত খানিক ফাঁকা। সামান্যতম শব্দের কথাও আমার ঘরে ভেসে আসে। আমি একটা চুমুর শব্দও শুনলাম। আমার মাঝে মাঝে ইনসমনিয়া হয়। আমার তোশকের নিচে 4টা বেলিয়াম-2 ট্যাবলেট আছে, কিন্তু আমি কখনো বেলিয়াম খাই না। ঘুমের ঔষধ হার্ট দুর্বল করে। আমার বন্ধু সলিল ঘুমানোর জন্য দুটি মাত্র বড়ি খেয়ে মারা গিয়েছিল। তার হার্টের ওষুধ ছিল, আমারও হয়তো আছে। আমার মাঝে মাঝে বুকের বাঁ পাশে চিনচিন ব্যথা হয়। আমি হাজার ইনসমনিয়াতেও ঘুমের ওষুধ খাই না। মাঝে মাঝে এই জন্যে আমার বেশ অসুবিধা হয়। মাঝরাতে বাবা যখন শানু শানু এই শাহানা বলে ডাকেন, তখন আমার কান গরম হয়ে ওঠে, নাক ঘামতে থাকে, হার্টের স্পন্দনও দ্রুত ও স্পষ্ট হয়। রাতের নাটকের সব কটি কথা আমার জানা। মা বলেন, আহা কি করো, ছি। বাবা ফিসফিস করে কি বলেন, তার গলা খাদে নেমে আসে। মা জড়িত কণ্ঠে হাসেন। আমি 2 হাতে আমার কান বন্ধ করে ফেলি। নিজের বুকের শব্দটা সে সময় বেশ বড় স্পষ্ট মনে হয়। কিছুক্ষণের ভিতরে আবার সব নীরব হয়। রুনু আর রাবিয়া ঘুমের ঘোরে পিচ পিচ করে। টেবিল ঘড়ির ঠক 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 শব্দ আবার ফিরে আসে। আমি টেবিলে রাখা জগে মুখ লাগিয়ে ডক ডক করে পানি খেয়ে বাইরে এসে দাঁড়াই। বারান্দার এক পাশে 2টি হাসনাহেনা গাছ আছে। মা বলেন হাসনাহেনা, দুটোই প্রকাণ্ড। রাতের বেলায় তার পাশে এসে দাঁড়ালে ফুলের গন্ধে নেশার মতো হয়। হাসনাহেনার গন্ধে নাকি সাপ আসে। মন্টু এই গাছের নিচেই একবার একটা মস্ত সাপ মেরেছিল, চন্দ্রাবড়া সাপ। মা দেখে আঁতকে উঠে বলেছিলেন, কি করলি রে মন্টু, এর জোড়াটাও যে এবার তোকে খুঁজে বেড়াবে। আমি যদিও এইসবে বিশ্বাস করতাম না, তবুও আমারও ভয় লাগছিল। আমি তন্ন তন্ন করে অন্য সাপটাকে খুঁজলাম। বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত শুনছিলেন জনপ্রিয় কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদ স্যারের প্রথম উপন্যাস নন্দিত নরকে। আজ এতটুকু। পরবর্তী পর্ব নিয়ে শীঘ্রই আপনাদের সাথে দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত সাথে থাকুন।